আজকে আমি তোমাদের ধারকত্ব এবং ধারক এই চ্যাপ্টারটা শুরু করছি। তো আমরা স্থির তড়িৎ বিজ্ঞানের মোটামুটি শেষের দিকে মোটামুটি চলে এসেছি। এইটা হলেই মোটামুটি সার্কিটটা কমপ্লিট হবে আর কি। তো স্থির তড়িৎ বিজ্ঞানে আমরা একে একে কতগুলো রাশি সম্পর্কে জানতে পেরেছি। কিভাবে? প্রথমে আমরা জেনেছি তড়িৎ আধান সম্পর্কে, তারপরে জেনেছি তড়িৎ বিভব সম্পর্কে। আজকে আমরা নতুন একটা রাশি বা টার্ম জানবো, সেটা হচ্ছে ধারকত্ব। এইটা সম্পর্কে জানব। তো ধারকত্ব কি বা ধারকত্বের সাহায্যে আবার ধারক তৈরি করা হয়। ইংরেজিতে বলছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার। তো এটা বুঝতে গেলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো দুটো একটা পরিবাহী আছে, এইটা আমি ধরো কিউ আধান দিয়েছি। তাহলে আমরা জানি আধান দিলে এর চারদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এবার তড়িৎ ক্ষেত্র থাকলে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি তড়িৎ বিভব সৃষ্টি হবে। এবার এই আধানের পরিমাণ যত বাড়াবো তড়িৎ বিভবও তত বাড়বে, অর্থাৎ তড়িৎ আধান যত বাড়বে তড়িৎ বিভবের পরিমাণও তত বাড়বে। পরিবাহিত আধান কিউ এর মান যত বাড়াবো পরিবাহিত তড়িৎ বিভবও তত বাড়বে, অর্থাৎ আধানের সঙ্গে তড়িৎ বিভব একটা সম্পর্ক আছে। তাহলে সমানুপাতিক থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়। এই ধ্রুবক রাশিটাকেই বলা হয় পরিবাহীর ধারকত্ব, অর্থাৎ C = Q/V। মানে কোন পরিবাহীর বিভব যদি 1 একক বাড়ানো যায় তাহলে ধারকত্ব কার সঙ্গে সমান হবে? পরিবাহীর পৃষ্ঠের যে আধান সেই আধানের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? তার মানে পরিবাহীতে আধান দিলে যে বিভব বাড়ছে এই বিভবটা আরেকটা বিষয়ের উপর নির্ভর করছে, পরিবাহীর ধারকত্বের উপর। ঠিক আছে? অর্থাৎ আবার ধারকত্ব আবার কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে? অর্থাৎ ধর একটা ছোট আকারের পরিবাহী, একটা বড় আকারের পরিবাহী, দুটোতে আমি একই আধান দেব। একই আধান দিলে দেখবে এই আধানটা অল্প জায়গার মধ্যে ঘন সমীবদ্ধ হয়ে থাকবে আর এই আধানটা চারদিকে ছড়িয়ে থাকবে। তাহলে এর আকার যেহেতু বেশি, তাহলে আধান চারদিকে ছড়িয়ে যাওয়ার জন্য তাহলে এখানে বিভব কি হবে? বিভব কম হয়ে গেল। এখানে বিভব ভি অনেক বেশি হয়ে যাচ্ছে। বিভব বেশি মানে একক ধনাত্মক আধানকে অসীম থেকে আনতে গেলে এখানে বেশি কাজ করতে হবে, কারণ এই বিকর্ষণ বলটা বেশি হবে, কারণ অল্প জায়গায় আধান আছে, বাধাজনিত বলটা বেশি হবে। আর এখানে আধান চারদিকে ছড়িয়ে আছে, এখানেও একক ধনাত্মক আধানকে অসীম থেকে এখানে আনতে গেলে বিকর্ষণ বল কম হবে, তাই তো? তাহলে কম কাজ করতে হবে, অর্থাৎ বিভব কম। তার মানে এর তাহলে বিভব কম মানে আমরা বলতে পারি এই পরিবাহীর আধান ধরে রাখার ক্ষমতা বেশি আর এর আধান ধরে রাখার ক্ষমতা কম। তার মানে বিভব কম মানে এখানে ধারকত্ব সি বেশি, অর্থাৎ বেশি আধান ধরে রাখতে পারে, আর এক্ষেত্রে সি কম। ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ যে একই আধান দিয়েছি, দেখো ফর্মুলা থেকেও দেখো পাওয়া যাচ্ছে আধান দুটো পরিবাহী একই, কিউ কনস্ট্যান্ট, তার ধারকত্বের সঙ্গে কি বিভব ব্যস্ত অনুপাতে, যার ধারকত্ব বেশি তার বিভব কম। এখানেও দেখো বুঝতে পারছি এর ধারকত্ব বেশি মানে বিভব কম, এর ধারকত্ব কম বিভব বেশি। অর্থাৎ পরিবাহীর আকারের উপর নির্ভর করে বিভবের মানটা। পরিবাহীর আকার বা পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল যত বাড়বে তাতে আধান দিলে তার বিভব অল্প বাড়বে, অর্থাৎ তার ধারকত্ব বেশি হবে। ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। এবারে আমরা তাহলে নতুন একটা টার্ম সম্পর্কে জানলাম, পরিবাহী ধারকত্ব অর্থাৎ পরিবাহী ধারণ ক্ষমতা।
মানে আধান ধরে রাখার ক্ষমতা। যে পরিবাহীর ধারকত্ব যত বেশি হবে সেই পরিবাহী তত কম বিভবের মধ্যে অনেক বেশি আধান ধরে রাখতে পারে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম, ধারকত্ব সি সমান পরিবাহী ধারকত্ব সি সমান তাহলে পেলাম কিউ বাই ভি। এইটা ধরেই সব কাজ আমাদের চলবে। তোমরা মনে রাখবে কিউ সমান সি ভি, এই ফর্মটা মনে রাখবে তাহলেই হবে। এবার আমরা আগে কাজ করি। ধারকত্বের সংজ্ঞা টঙ্গা মোটামুটি হলো। এবারে একক মাত্রা এগুলো একটু বলে দিই। তো ধারকত্বের সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হবে 1 ইএসইউ ধারকত্ব। সিজিএস এর ধারকত্বের একক হবে 1 ইএসইউ ধারকত্ব। 1 ইএসইউ ধারকত্ব সমান আধান হচ্ছে 1 ইএসইউ আধান, আর বিভবের একক 1 ইএসইউ বিভব। অর্থাৎ কোন পরিবাহীর বিভব 1 একক বাড়াতে, সরি 1 একক না, আমি যেহেতু নির্দিষ্ট করে বলছি তাহলে বলবো কোন পরিবাহীর বিভব 1 ইএসইউ বাড়াতে যদি 1 ইএসইউ আধানের প্রয়োজন হয় ওই পরিবাহী ধারকত্বকে 1 ইএসইউ ধারকত্ব বলা হয়। এই সাইডে ধারকত্বের একক হচ্ছে, ধারকত্বের একক তাহলে কি হবে 1 ফ্যারাড, 1 FARAD ফ্যারাড বা F দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আধানের একক হবে 1 কুলম্ব আধান, আর বিভবের একক হবে 1 ভোল্ট। ঠিক আছে, 1 কুলম্ব আধান বা 1 ভোল্ট। সংজ্ঞাটা কি হবে? 1 ফ্যারাড ধারকত্ব কাকে বলবো না, কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব আধান দেওয়া হয় তাহলে ওই পরিবাহী ধারকত্বকে 1 ফ্যারাড বলে। অথবা এভাবেও বলতে পারো, কোন পরিবাহীতে 1 কুলম্ব আধান দিলে যদি ওই পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহী ধারকত্বকে 1 ফ্যারাড বলা হয়। তাহলে ইএসইউ ধারকত্ব, আচ্ছা 1 ইএসইউ আধান মানে 1 স্ট্যাট কুলম্ব বলে এটাকে, 1 ইএসইউ বিভব মানে 1 স্ট্যাট ভোল্টও বলে, 1 ইএসইউ ধারকত্ব মানে 1 স্ট্যাট ফ্যারাডও বলা হয়। ওকে, এবার সিজিএস আর এসআই এই দুটো ধারকত্বের এককের মধ্যে সম্পর্ক আমরা বের করব। 1 কুলম্ব সমান আমরা জানি 3 × 10⁹ ইএসইউ আধান, এটা আমরা জানি। 300 ভোল্ট সমান 1 ইএসইউ বিভব, 1 ভোল্ট সমান কত 1 এর 300 ইএসইউ বিভব। 300টা উপরে উঠে যাবে গুণ করলে, 3 × 9 × 10⁻, 9টা 0 আর 2 11টা 0, 9 × 11 ইএসইউ আধান বা ইএসইউ বিভব মানে ইএসইউ ধারকত্ব। তাহলে এত ইএসইউ ধারকত্ব হলো। তাহলে 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব। ওকে, এই হচ্ছে এককগুলো হলো। এবার এদের মধ্যে সম্পর্কটাও প্রমাণ করে, তোমরা সম্পর্কটাও প্রমাণ করে রাখবে, বইতেও আছে, পরপর দেখবে। এবারে ধারকত্বের মাত্রা, এটাও আমাদের পরীক্ষায় পড়ে। ধারকত্বের মাত্রা, ধারকত্বের মাত্রা মানে সি এভাবে লেখা হয়। ধারকত্বের মাত্রা মানে আধানের মাত্রা বা বিভবের মাত্রা। আধান মানে কিউ সমান আই ইন্টু টি, আর তড়িৎ বিভব ভি সমান কত W/Q। ঠিক আছে, তাহলে ভি সমান W/Q। W সমান জানি mL² (10⁻²) আর Q মানে IT, তাই না? তাহলে এখানে বসিয়ে দাও ভি এর জায়গায় mL² (10⁻²) IT, তাহলে উপরে I²T² হয়ে যাবে। তার মানে হবে m নিচে 1 আছে উপরে গেলে -1, l নিচে স্কয়ার আছে উপরে গেলে -2 (10⁻4) হয়ে যাবে, আর I² m ইনভার্স (10⁻²) হ্যাঁ (10⁻4) I²। এই হলো ধারকত্বের মাত্রা।
ক্লিয়ার? এবারে আমরা চলে আসবো এই পরিবাহীর ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, পরিবাহীর ধারকত্ব সি কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো 1 নম্বর তো বললাম পরিবাহীর ধারকত্ব পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঠিক আছে, পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল যত বাড়ানো হবে তাতে পরিবাহীর পৃষ্ঠে বিভব কমবে, আর বিভব কমে যাওয়া মানে ধারকত্ব কি হবে? বিভব কমে যাওয়া মানে ধারকত্ব বাড়বে। তাহলে পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল তোমাদের বইতে আছে, দেখবে ধারকত্ব বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীলতা 1, 2, 3 করে দিয়েছে। তো পরীক্ষাগুলো করার দরকার নেই, তোমরা ওই হেডিং যেটা দেওয়া আছে সেইটা হেডিংটা দিয়ে ওই ব্র্যাকেটে যেটুকু আছে সেইটুকু লিখবে, পরীক্ষাগুলো দরকার নাই। ঠিক আছে, মোটামোটা হরফে যেগুলো লেখা আছে সেগুলো লিখবে। 2 নম্বর পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, যে মাধ্যম আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ পরিবাহীর চারদিকে যদি একটা অন্তরক পদার্থের মাধ্যম যদি রেখে দাও, অন্তরক পদার্থ মানে ধরো মোম বা প্যারাফিন, কাঁচ, কাগজ এইসব যদি রেখে দাও, এগুলো অন্তরক পদার্থ, তাহলে ধারকত্ব কি হবে? বাড়বে। মানে আধান বেশিক্ষণ ধরে রাখতে পারবে, আধান পরিবেশে যেতে পারছে না কারণ অন্তরক মাধ্যম আছে। ঠিক আছে, তাহলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যমে রাখলে ধারকত্ব কি হবে? যদি বায়ু মাধ্যমে যদি ধারকত্ব যদি সি হয়, তাহলে কে মাধ্যম পরাবৈদ্যুতিক মাধ্যমে রাখলে ধারকত্ব কে গুণ বেড়ে যাবে। ঠিক আছে, বায়ুর মাধ্যমে যদি সি জিরো, বায়ু মাধ্যমে শূন্য মাধ্যমে সি জিরো হলে অন্য মাধ্যমের ধারকত্ব কত হবে? না সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, কে সি জিরো, অর্থাৎ কে গুণ বেড়ে যাবে। দুটো বিষয়। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কি অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর উপস্থিতি এর উপরও নির্ভর করে। কিরকম? ধরো এই একটা পরিবাহী আছে, এই একটা পরিবাহী, এতে আমরা প্লাস কিউ আধানে আয়ত্ত করছি। কি আধান নিয়েছি? প্লাস কিউ আধান। তাহলে এর কাছে যদি আরেকটা পরিবাহী ধর বি পরিবাহী এনে যদি রেখে দিই, তাহলে কি হবে? আচ্ছা, এখানে প্লাস কিউ আধানের জন্য একটা নিজস্ব বিভব থাকবে, হচ্ছে বিভব হলো ভি। এবার এখানে যদি প্লাস কিউ আধান আছে, তাহলে কি করবে? এর কাছে অন্য একটা পরিবাহী রাখলে এ অন্য পরিবাহীর দুটো পৃষ্ঠ, একটা এর কাছে ভিতরের পৃষ্ঠ, একটা বাইরের পৃষ্ঠ, তাহলে ভিতরের পৃষ্ঠে এর বিপরীত আধানে আবেশ ঘটবে, তড়িৎ আবেশ, নেগেটিভ আধান। বাইরের পৃষ্ঠে পজিটিভ আধান, কিন্তু বাইরেরটাকে আমি আলাদা আর্থিং করে দিলাম, অর্থাৎ ভূমির সঙ্গে কানেক্টেড করে দিচ্ছি, পৃথিবীর সঙ্গে। তাহলে বাইরের আধান মাটিতে চলে গেল, কিন্তু ভিতরে আধান যেতে পারবে না, প্লাস মাইনাসকে টেনে ধরে রাখবে, তড়িৎ আবেশ। তাহলে এই নেগেটিভ আধানের জন্য এখানে আরেকটা বিভব তৈরি হবে, নেগেটিভ আর মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ আধানের জন্য এখানে আর দূরত্ব বিভব কত হবে? মাইনাস কিউ বাই আর। তাহলে এখন তাহলে বিভব কত হলো? নিজস্ব তড়িৎ আধানের জন্য বিভব ভি, আবার মাইনাস কিউ নেগেটিভ আধানের জন্য বিভব মাইনাস কিউ বাই আর। তাহলে এখন বিভবটা কি হলো? আগের তুলনায় এখন বিভব নেগেটিভ, মানে মাইনাস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে বিভব কমে যাচ্ছে, তাহলে বিভব কমে যাওয়া মানে আলটিমেটলি ধারকত্ব বেড়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা তড়িতায়িত পরিবাহীর কাছে অন্য একটা পরিবাহী যদি কাছাকাছি রাখা যায়, বিশেষ করে ওই পরিবাহীটা যদি ভূসংলগ্ন করা থাকে, তাহলে এই পরিবাহীর বিভব কমে যায়, ফলে ধারকত্ব বেড়ে যায়। আর ধারকত্ব বেড়ে যাওয়া মানে আগের তুলনায় আরো সে বেশি আধান ধরে রাখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা চলে আসি পরিবাহী গোলকের ধারকত্ব। এই পরীক্ষাগুলো করার দরকার নাই, হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি, ওইটুকু করবে, এইটুকু লিখবে। প্রশ্ন পড়ে 3 নম্বরে পরিবাহী ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে?
না, এই তিনটে বিষয় হেডিং দিয়ে একটু করে লিখে দিবে, তাহলেই হবে। এটা থিওরি করে। আরেকটা থিওরি কাম ফর্মুলা, সেটা হচ্ছে পরিবাহী গোলকের ধারকত্ব আমরা নির্ণয় করব। হ্যাঁ, পরিবাহী গোলকের ধারকত্ব। পরিবাহী গোলকের ধারকত্ব আমরা নির্ণয় করব। ধর একটা পরিবাহী গোলক আর ব্যাসার্ধের আছে, প্লাস কিউ আধানে আয়ত্ত করেছি, বাইরে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, কে পরাবৈদ্যুতিক মাধ্যম। তাহলে গোলকের পৃষ্ঠে কিউ আধান, তাহলে তার পৃষ্ঠে বিভব ভি সমান কত? আগের চ্যাপ্টারে আমরা পড়েছি কিউ বাই 4πε0 কে আর। অতএব পরিবাহী গোলকের ধারকত্ব সি সমান কি জানি? মেইন ফর্মুলা কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি, ভি মানে যেটা বসিয়ে দাও, কিউ বাই 4πε0 কে আর। কিউ কিউ কেটে গেলে ডবল উঠে যাবে, তাহলে 4πε0 কে আর। তাহলে পরিবাহী গোলকের ধারকত্ব সি সমান 4πε0 কে আর। এবার শূন্য বা বাই মাধ্যমে যদি হয়, তাহলে কে এর মান তো আমরা জানি 1, তাহলে ধারকত্ব হবে 4πε0 আর। আবার 4πε0 মানে আমরা এটা জানি যে 1/4πε0 এর ভ্যালুটা জানি 9 × 10⁹, তাহলে 4πε0 মানে 1 বাই হয়ে যাবে, তাহলে r/9 × 10⁹ এত ফ্যারাড। ঠিক আছে, যেখানে 8টা হবে মিটার এককে, এসআইতে করছি কুলম এককে, এটা মিটার এককে, ভোল্টেজটা বিভব ভোল্ট এককে। ঠিক আছে, ধারকত্ব তাহলে ফ্যারাড এককে হবে। এটা আমি করে দেখালাম এসআই পদ্ধতিতে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। শূন্য বা বাই মাধ্যমে ধারকত্ব হবে C = 4πε0 r বা r/9 × 9 ফ্যারাড। ধর পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী একটা গোলক, তার একটা ধারণ ক্ষমতা আছে, আধান ধরে রাখে। এই যে এত বজ্রপাত হচ্ছে, তার আধান পৃথিবীতে চলে যাচ্ছে, সব আর্থিক মাটিতে যাচ্ছে। পৃথিবী তড়িৎ আধানের বিশাল বড় একটা ধারক। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর যদি হয়, তাহলে পৃথিবীর ধারকত্ব কত? এই ফর্মুলায় বসিয়ে দেবো। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিমি। তাহলে কিমিটাকে মিটারে আনবো, 6400 × 1000 মিটার বাই 9 × 9 করলে এত ফ্যারাড। পৃথিবীর ধারকত্ব নির্ণয় করে এই ফর্মুলা ধরে বের করে নিতে পারবো। এটা যে এসআই। আর সিজিএসএ হলে, এটা সিজিএসএ হলে আমরা জানি এর বিভব ভি সমান কত? কিউ বাই কে আর। অতএব ধারকত্ব সি সমান কিউ বাই ভি, কিউ বাই ভি করলে কে আর। দেখছো, তাহলে শূন্য বা বাই মাধ্যমে যদি হয়, কে এর মান 1, অতএব সি = 1। সিজিএস এর ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমান। এটা সেমি হবে, ধরো একটা 5 সেমি গোলকের ধারকত্ব কত? তাহলে 5 ESU। এককটা আলাদা যাবে, মানটা একই হবে, সংখ্যা মানটা সাংখ্যমান সমান। ব্যাসার্ধ 5 সেমি হলে ধারকত্ব 5 ESU, কিন্তু এই ফর্মুলায় করলে 5 সেমিটাকে মিটারে আনতে হবে, 0.05 মিটার বাই 9 × 9 করলে ফ্যারাড এককে আসবে এসআইতে। এটা সিজিএস। তার মানে বুঝতে পারছো, গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়বে, তখন তার ধারকত্ব বাড়বে। অর্থাৎ সে আরো বেশি আধান ওই কম বিভবের মধ্যে ধরে রাখতে পারবে। ঠিক আছে, এগুলো দিয়ে অঙ্ক টঙ্ক আছে, 3-4টে উদাহরণ আছে, করবে, তোমরা বাড়িতে দেখবে। এই ফর্মুলায় বসালেই হয়ে যাবে। ক্লিয়ার? এবারে চলে এসো আহিত পরিবাহীর স্থিতি শক্তি। আহিত পরিবাহীর স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। আহিত পরিবাহী, ধরো কোনো একটা পরিবাহী আছে, কোনো আধান যখন নেই, তার বিভবও নেই। ওকে, এই পরিবাহীতে আধান আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, 0 থেকে আধান ধরো বাড়ি দেখা গেল ক্যাপিটাল কিউ আধান দিলাম, বিভব তখন 0 থেকে বেড়ে ভি হলো। তাহলে আধান 0 থেকে কিউ পরিমাণ বাড়ালে বিভব 0 থেকে ভি পরিমাণ বাড়বে।
ধরো এখন আধান হলো কিউ আর বিভব হলো ভি। তাহলে পরিবাহীতে সঞ্চিত স্থিতিশক্তি মানে ওয়ার্ক ডান মানে কৃতকার্য, স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি মানে ওয়ার্ক ডান মানে কৃতকার্য। ডাব্লিউ, ডাব্লিউ সমান আমরা জানি কি বলো, ডাব্লিউ সমান কিউ ভি মানে পড়েছে আগে চ্যাপ্টারে, তাই তো। ভি মানে কি ডাব্লিউ বাই টু, অর্থাৎ অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। কিউ আধানকে আনতে ডাব্লিউ কার্য, একক আধানকে আনতে কার্য হচ্ছে ডাব্লিউ বাই কিউ, তা সেইটাই বিভব ভি, তার ডাব্লিউ সমান কিউ ভি। কিন্তু এখানে আধান ইনটু বিভব, বিভব বলতে বিভব তো তার যখন আমি কিউ আধান এনেছি তখন তো বিভব ভি হয়নি, আধানটা জিরো থেকে কিউ এনেছি, বিভবটা জিরো থেকে বেড়ে ভি হয়েছে। তার মানে এখানে বিভব বলতে আমি কোন বিভব বুঝবো, একটা গড় বিভব করতে হবে, কারণ বিভবটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তনশীল বিভব, আর পরিবর্তনশীল রাশি মানে তার একটা গড় নির্ণয় করতে হয়, গড় বিভব। তাহলে আধানটা কিউ হলো আর বিভব প্রথমে জিরো ছিল পরে ভি হলো, তাহলে টোটাল বিভব জিরো প্লাস ভি, আর গড় মানে আবার 2 দিয়ে ভাগ, তার মানে হয়ে গেল হাফ অফ কিউ ভি। এই যে কার্য করতে হলো এটা ওর মধ্যে স্থিতি শক্তি রূপে জমা থাকে। এবারে তুমি এই হাফ অফ কিউ ভি এইটাকে আরো দুটো ফর্মে লেখা যায়। পোটেনশিয়াল এনার্জি সমান হাফ অফ কিউ ভি একটা ফর্মুলা হলো, বা হাফ অফ আমরা জানি এবার কিউ সমান কত সিভি, তাহলে কিউ এর যে সিভি ইনটু ভি বসিয়ে দিই, তাহলে হাফ অফ সিভি স্কয়ার, তাহলে এটা একটা ফর্মুলা হলো, এইটা একটা ফর্মুলা হলো। বা আবার এভাবেও লেখা যায় পোটেনশিয়াল এনার্জি সমান হাফ অফ আবার ভি সমান এখানে বলতে পারি ভি সমান কত কিউ বাই সি, তাহলে এখানে বসিয়ে দাও এই ফর্মুলাতে, হাফ অফ কিউ রইল আর ভি এর জায়গায় কিউ বাই সি বসিয়ে দাও, তার মানে কিউ স্কয়ার বাই 2c। তার মানে তিনটে ফর্মুলা আমরা পোটেনশিয়াল এনার্জি পেলাম। কি কি পেলাম? এক নম্বর পেলাম পোটেনশিয়াল এনার্জি বা সঞ্চিত স্থিতি শক্তি হাফ অফ কিউ ভি বা কিউ স্কয়ার বাই 2c বা হাফ অফ সি ভি স্কয়ার, এই তিনটে ফর্মুলা আছে। এইটা ক্যালকুলেশন পরে থিওরি 3 নম্বরে, হ্যাঁ আয়িত পরিবাহীর স্থিতি শক্তি নির্ণয় করো, তিনটে ফর্মে আমাকে এইভাবে দেখাতে হবে। এটা ক্যালকুলেশনটা দুভাবে করা যায়, আমি তোমাদের পাটিগণিতের নিয়মে দেখিয়েছি, এছাড়াও ক্যালকুলেশন নিয়মেও করা যায়। হ্যাঁ এই বইতে দেবে ক্যালকুলেশন নিয়মও করে দেওয়া আছে। আর এই ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাটাতেও অঙ্ক আছে, স্থিতিশক্তি নির্ণয়ের অঙ্ক। এই তিনটের মধ্যে যে কোনো একটা ফর্মুলায় পুট করে করতে হবে, যেমন ডাটা দেওয়া থাকবে তোমাকে সেভাবে করতে হবে। ওকে, আচ্ছা এবারে চলে আসো দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। দুটি পরিবাহীর মধ্যে আধান আমরা বন্টন করব কিভাবে? ধর দুটো পরিবাহী, একটা পরিবাহী আছে হ্যাঁ R1 ব্যাসার্ধের একটা পরিবাহী, আর একটা হচ্ছে R2 ব্যাসার্ধের একটা পরিবাহী, ঠিক আছে। তার মানে ধারকত্ব C1, আমি সিজিএস এর করি, C1 হচ্ছে ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমান, এও C2 এরও ব্যাসার্ধের সঙ্গে সমান, আমি যদি সিজিএস এর করি, ঠিক আছে। এবারে আমি এটা ধরো Q1 আধান দিয়েছি এইটাতে, এইটাতে Q2 আধান দিয়েছি এইটাতে, তার মানে বিভব V1 সমান কত হবে Q1 বাই C1, এর বিভব V2 সমান কত হবে Q2 বাই C2, এগুলো আমরা বের করে নিলাম। এবারে বলছে এই যে দুটো পরিবাহী আছে, এই দুটো পরিবাহীকে আমি যদি তার দিয়ে কানেক্টেড করে দিই, ঠিক আছে, এটা R1 এটা R2 ছিল, আমি এটা তার দিয়ে কানেকশন করে দিলাম, তাহলে কি ঘটবে? তার দিয়ে কানেকশন করার পর তাহলে তড়িৎ আধানের প্রবাহ হবে। তড়িৎ আধানের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ আধান প্রবাহিত হয়,
তাহলে একটা বিভব বেশি যার সে তার তড়িৎ আধান ছাড়বে, আর যার বিভব কম সে তড়িৎ আধান গ্রহণ করবে। তো এখানে তো আমরা বুঝতে পারছি না যে কার বিভব বেশি কার বিভব কম, একটা ঘটবে, হয় এই দিক থেকে ওই দিকে আধান যাবে বা ওই দিক থেকে এদিকে আধান আসবে। এখন এই আধানের প্রবাহটা কতক্ষণ পর্যন্ত ঘটবে না, যতক্ষণ না উভয়ের বিভব সমান। ঠিক যেমন জলের প্রবাহ, জল যেমন উঁচু থেকে নিচুর দিকে আসে, কতক্ষণ প্রবাহ হয়, যতক্ষণ না জলের লেভেল সমান হচ্ছে। এখানেও তাই, ধরছি এক সময় আধানের প্রবাহের পর এক সময় উভয়ের বিভব সমান হয়ে গেল ভি, মানে এইটারও বিভব ভি এইটারও বিভব ভি। তার মানে এই বিভবটাকে বলা হয় সাধারণ বিভব, কমন পোটেনশিয়াল। সাধারণ বিভবটা আমাকে বের করতে হবে। তাহলে সাধারণ বিভব ভি, আমরা তো মেইন ফর্মুলা বলেছি কিউ সমান সিভি। সাধারণ বিভব ভি সমান তাহলে কি হবে, কিউ বাই সি। কিউ মানে মোট আধান, দুটো পরিবাহী তার দিয়ে যোগ করে দিয়েছি, তাহলে একটাই পরিবাহী হয়ে গেল। তাহলে আধান সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট আধান ধ্রুবক, তাহলে এতে আধান ছিল Q1, এতে আধান হচ্ছে Q2, তাহলে মোট তার দিয়ে যোগ করে দিলেও আধানের প্রবাহ হলেও কিন্তু মোট আধানটা একই থাকবে। তাহলে মোট আধান কত, Q1 প্লাস Q2 বাই মোট ধারকত্ব C1 প্লাস C2। এই যে Q বাই C, Q মানে মোট আধান বাই C মানে মোট ধারকত্ব, কারণ দুজনে মিলে আধানকে ধরে গেছে, দুটো পরিবাহী মিলে একটাই পরিবাহী আমরা এটা ধরে নেব। ঠিক আছে, এই সাধারণ বিভবটা আগে বের করতে হবে। এটা থিওরি নয়, এটা হচ্ছে অঙ্ক করার প্রসেস। এই প্রসেসে আমরা অঙ্ক করব, এটা থিওরির জন্য ভয় খাওয়ার দরকার নাই, থিওরি নয়, ঠিক আছে, পরীক্ষায় পড়ে না। আমরা এই প্রসেসে এইরকম টাইপের যখন অঙ্ক থাকবে, দুটো আলাদা আলাদা পরিবাহী, এইভাবে সব ডাটা দেওয়া আছে, দিয়ে বলে দিল তার দিয়ে সংযোগ করার পর উভয়ের সাধারণ বিভব কত, এইভাবে আগে সাধারণ বিভবটা বের করবো যাই দিন না কেন। ক্লিয়ার? এবার সাধারণ বিভব বের করার পর তার এখন কোনটাতে কত আধান আছে সেইটা বের করব। ধরছি এখানে আগে ছিল Q1 আধান, এখন আর Q1 থাকবে না, ধরছি এখন আছে আধান Q1 ড্যাশ, এইটাতে আছে Q2 ড্যাশ। তাহলে এখন প্রথম পরিবাহিত আধান থাকবে কত, আধান Q সমান কত, C ইনটু V। ধারকত্বগুলো তো একই থাকবে, ধারকত্ব C মানে ধারকত্ব C1, আর বিভব মানে এই সাধারণ বিভব এইটা। এইখানে Q2 ড্যাশ আধান কত থাকবে, এর ধারকত্ব ইনটু সাধারণ বিভব। সাধারণ বিভব মানে এই রাশিটা এখানে পেয়ে যাবো, মান বসিয়ে দেবো, চলে আসবে। এবার বলে কত আধান প্রবাহিত হয়েছে জানতে চাইবে। ছিল আগে Q1, এখন আছে Q1 ড্যাশ, তাহলে কত আধান প্রবাহিত হয়েছে বিয়োগ করে দেবো বড়টা থেকে ছোটটা। ঠিক আছে, একজন যতটা ছাড়বে অপরজন ততটাই গ্রহণ করবে। হয় Q1 থেকে Q1 ড্যাশ বিয়োগ করবে যা হবে, আবার Q2 থেকে Q2 ড্যাশ বড়টা থেকে ছোট যেটা হবে বিয়োগ করে দিলেও ভ্যালুটা একই আসবে। অতএব প্রবাহিত আধান, কতটা আধান প্রবাহিত হবে, আমি Q1 এই যে অন্তর দিচ্ছি Q1 ড্যাশ মানে বড়টাতে ছোট, বা Q2 অন্তর Q2 ড্যাশ মানে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব। ঠিক আছে, এইভাবে তোমাদের আছে। এরপর এইগুলোকে বিভিন্ন রূপে লেখা যায়। ঠিক আছে, এগুলোকে বিভিন্ন রূপে লেখা যায়। ধর আধান দেওয়া নাই Q1 Q2 দেওয়া নাই, তার জায়গায় আধান ধারকত্ব বিভব দেওয়া আছে CU V দেওয়া আছে, তাহলে Q1 সমান আমি লিখতে পারি এখানে C1 V1, Q2 জায়গায় C2 V2 বাই C1 প্লাস C2। আবার ধারকত্ব দেওয়া নাই, CGS এর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে C1 C2 জায়গায় এখানে R1 R2 বসিয়ে দেবো। এইভাবে বিভিন্ন রূপে আমরা লিখতে পারি। অঙ্কেতে যেমন ডাটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। আরেকটা যেটা আছে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়, যে আগে এতে কত শক্তি ছিল হাফ C1 V1 স্কয়ার, এতে কত শক্তি ছিল হাফ C2 V2 স্কয়ার। আধান বন্টনের আগে দুজনের মোট শক্তি কত, হাফ C1 V1 স্কয়ার প্লাস হাফ C2 V2 স্কয়ার। আধান বন্টনের পর এখন মোট বিভব কত, মোট শক্তি কত, হাফ C1 প্লাস C2 ইনটু সাধারণ বিভব V স্কয়ার। তাহলে কতটা শক্তি ক্ষয় হলো, আগে যতটা ছিল এখন কতটা হয়েছে বিয়োগ করে দেবো, করে দিলেই তোমাদের এখানে চলে আসবে। বইতে আছে দেখবে আধান বন্টনের দরুন শক্তি ক্ষয়। ঠিক আছে, নিয়ে এই ফর্মাটা মনে রাখতে পারো, আর নাহলে আবার প্রথম থেকে পরপর স্টেপ বাই স্টেপ আমরা করব। ঠিক আছে, দিয়ে এইখানে এই টাইপের অঙ্কগুলো সব আছে, একটু দেখবে, উদাহরণ 13 পর্যন্ত অঙ্ক আছে, দেখতে পাচ্ছি।